আচ্ছা, তাহলে আমাদের এটাই ছিল হচ্ছে আমাদের প্রবলেম, যে আমাদেরকে যে প্রশ্নটা করছে, সেটা হচ্ছে আমাদের ফাইন্ড দ্য ভ্যালু অফ I1 to I8 and V1 to V8। মানে হচ্ছে আমরা I1 মিন্স হচ্ছে R1 রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে বা R1 রোধের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হয়, আর I2 মানে হচ্ছে R2 এর মধ্য দিয়ে। সিমিলারলি এভাবে আমার টোটাল রোধ আছে 8টা, এই 8টা রোধের মধ্য দিয়ে আমরা এদেরকে প্রকাশ করতেছি I1 থেকে I8 পর্যন্ত। এই 8টা রোধের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হলো, আবার বলতেছি 8টা রোধের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হলো, এবং প্রত্যেকটা রোধের দুই প্রান্তের ভোল্টেজ, দুই প্রান্তের যে বিভব পার্থক্য। আমরা তোমাদেরকে আগেই বলছিলাম ওহমের সূত্র যে আমরা পড়ি, ওহমের সূত্র আমরা পড়ছিলাম V ইকুয়ালস টু IR। এই V ইকুয়ালস টু IR ফর্মুলায় এই V মানে হচ্ছে কোন একটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য। তাহলে একটু ভালো করে খেয়াল করো, এই যে আমাদের ওহমের সূত্রে কিন্তু ভিটা হচ্ছে আমাদের বিভব পার্থক্য। আমি আবারও বলতেছি, ওহমের সূত্রে আমরা যে ভিটা পাইছিলাম, এই ভি মানে কিন্তু বিভব পার্থক্য। দ্যাট মিন্স আমরা বলতে পারি আমাদের বিভব পার্থক্য যদি হয়, তাহলে মনে করো কোন একটা রোধ, এটার প্রবাহ হচ্ছে আমাদের রোধ হচ্ছে আর, এটার মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ হচ্ছে আই। রোধের শুরু এবং শেষ, এই প্রান্তের ভোল্টেজ যদি VA হয় আর এই প্রান্তের ভোল্টেজ যদি VB হয়, তাহলে ওহমের সূত্রে যে এই V মানে হচ্ছে এই দুই প্রান্তের বিভব পার্থক্য। এখন আমরা যদি তোমাকে প্রশ্ন করি VA মানে হচ্ছে এই পয়েন্টের বিভব, VB মানে হচ্ছে B পয়েন্টের বিভব, তাহলে কোনটা থেকে কোনটা বড়? অবশ্যই আমার VA টা বড়। কেন? কারণ আমরা জানি তড়িৎ প্রবাহ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। তাহলে VA যেহেতু বড়, তাহলে বিভব পার্থক্য মানে হচ্ছে বড়টা মাইনাস ছোটটা, অর্থাৎ এই দুইটার পার্থক্যটাকে আমরা বলতেছি V। তাহলে আমরা ওহমের সূত্রে যে V ইউজ করি, আমি আবারও বলতেছি, ওহমের সূত্রে আমরা যে ভিটা ইউজ করি, এই ভিটা কিন্তু বিভব না, সেটা হচ্ছে বিভব পার্থক্য। আবারও বলতেছি, এটা হচ্ছে বিভব পার্থক্য। এটা আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। তো এটাই ছিল আমাদের HW। তো আমরা আজকে এটা আমরা সলভ করব, যে আমাদের এটা সলভ করে এটা সলভ করতে করতে আমরা অনেকগুলা তোমাদেরকে ইনফরমেশন জানাবো। তো তার আগে আমি দেখিনি তোমরা কি পরিমাণ জয়েন করছো, এরপর আমি আমার সলভিং এ চলে যাব। আচ্ছা, তোমরা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? নেটে মনে হয় প্রবলেম করতেছে, তোমরা একটু কমেন্টে জানাও তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। বৃষ্টির কারণে মনে হয় আজকে নেটের প্রবলেম। আমার কাছে যা মনে হচ্ছে তোমরা মনে হয় ক্লিয়ারলি দেখতে পাচ্ছ না, আমার নিজের ফোনেই বাফারিং করতেছে। আচ্ছা, ক্লিয়ার থাকলে ভালো। তাহলে আমার মনে হয় আমার 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 এই ফোনে একটু ঝাপসা দেখাচ্ছিল,
ওই জন্য জিজ্ঞেস করতেছিলাম তোমাদের ক্লিয়ার আছে কিনা। ক্লিয়ার থাকলে ভালো, তাহলে আমরা অলরেডি শুরু করতে পারি। যেহেতু আমাদের এতটুকু হয়েছে, দেন আমরা শুরু করতে পারি, যে এটাই ছিল আমাদের সেই কাঙ্ক্ষিত প্রবলেমটা। দেন আমরা এই প্রবলেমটা সলভ করব। ওকে, ক্লিয়ার হলে ভালো। আমার হাতের ফোনে আমি লাইভটা দেখতেছিলাম, তো আমার কাছে ক্লিয়ার মনে হচ্ছিল না, ওই কারণে তোমাদের জিজ্ঞেস করছিলাম। যেহেতু ক্লিয়ার, তাহলে আমার কোনো টেনশন না, আমি পড়াইতেই থাকি। ওকে, আর আরেকটা হচ্ছে, কোনো কারণে যদি তোমরা প্রবলেম ফেস করো, যেহেতু আমি বারবার কমেন্ট দেখবো না, কারণ ওইখান থেকে আমার এই ফোনে দেখতে প্রবলেম হচ্ছে, আমার জিপি নাম্বারে কেউ কল করে জানাই দিও। এটা তো আমি আগে বলে রাখছিলাম যে আমার গ্রামীণে কল দিলে আসবে না, কারণ এটা ব্লক করা। এই যে এই নাম্বারে কল করে আমাকে বলে দিও যে যদি ক্লাসের মাঝখানে কোনো ইন্টারাকশন ঘটে, কারণ আজকে বৃষ্টি হচ্ছে, তো যে কোনো মতো ইন্টারাকশন ঘটতেই পারে, বৃষ্টিতে নেটে একটু প্রবলেম করে। তাহলে এটা হচ্ছে আমাদের আজকের প্রবলেমটা। ওকে, এখন আমরা আমাদের প্রবলেমটা সলভ করতে যাব। ওকে, তো যে কোনো একটা প্রবলেম সলভ করার যে ধাপ আমাকে একটু বুঝে নিতে হবে, যে আমাদের এই সার্কিটের মাধ্যমে আমি যে কোনো সার্কিটের সমাধান জানতে পারবো। তো আমি তোমাদেরকে প্রথমে যে কথাটা বলবো, ভাইয়া তোমরা যে কোনো একটা সার্কিট, সেই সার্কিটকে প্রথমে তোমরা তোমাদের মতো করে সুন্দর করে সাজাও, মানে দেখতে সুন্দর মনে হয় এরকম। যেমন আমি যদি এই রোডটাকে এরকম না টেনে আমি এটাকে একটু এভাবে দেখাই, একটু ভালো করে খেয়াল করো। মানে আমি আমার মতো দেখতে সুন্দর লাগানোর জন্য আমি একটা কাজ করি, আমি এটাকে আর একটু বাড়াইয়া দিই, মানে নিজের মতো করে আঁকতেছি। নিজের মতো করে আঁকলে পরীক্ষায় যেভাবে থাকুক তুমি নিজের মতো করে আঁকলা, এইদিকে একটা রোদ এভাবে আঁকলা, আর বাকি যে দুইটা রোদ, একটা এভাবে আর একটা এভাবে দিলা। তাহলে দেখো আগের তুলনায় জিনিসটাকে আর একটু ইজি মনে হবে, অর্থাৎ আগে যেরকম মনে হয়েছিল এবার আর একটু ইজি মনে হবে। এটা ছিল R3 = 2 ওহম, এটা ছিল আমাদের R4 = 4 ওহম, আর এটা ছিল R5 হচ্ছে আমাদের কত ওহম ছিল, 3 ওহম। এগুলো আমাদের গিভেন ডেটা। এখন আমি তোমাদেরকে একটা প্রসেস বলবো। আমার যেই প্রসেসটা, সেই প্রসেসটা হলো, যে কোনো একটা সার্কিটে যদি তোমাকে পুরো সার্কিটটা সলভ করতে বলে, তোমার 1 নাম্বার কাজ, আমাদের K1 মানে হচ্ছে কাজ 1। আমার 1 নাম্বার কাজ যেটা, 1 নাম্বার কাজ হচ্ছে পুরা সার্কিটে শুধু শ্রেণী সমবায় থাকবে, কোনো সমান্তরাল সমবায় রাখা যাবে না। তাহলে আমি আবার বলতেছি, পুরা সার্কিটে শুধু শ্রেণী সমবায় থাকবে, কোনো সমান্তরাল সমবায় রাখা যাবে না। এর মানে আমরা এই পুরো সার্কিটে, যেমন আমি একটা সার্কিটকে এরকম করতে পারি সিম্পল, আমার এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে সবগুলা শ্রেণীতে থাকলে সমস্যা নাই, বাট সমান্তরালে থাকা যাবে না। দেখো আমার এখানে এই দুইটা শ্রেণীতে আছে, তার সাথে এটা সমান্তরাল, তাহলে আলটিমেটলি এই সমান্তরাল জিনিসটা থাকা যাবে না। এই তিনটে সমান্তরাল, এই সমান্তরাল জিনিসটা থাকা যাবে না। এখন থাকা যাবে না মানে তো আমরা বাদ দিব না, না। তো আমরা কি করব, যারা সমান্তরাল আছে তাদের তুল্যরোধ বের করে তাদের কয়টা বানায় ফেলবো, একটা বানায় ফেলবো। তাহলে আমাদের যারা সমান্তরালে আছে, এই যে 1 নাম্বার কাজ যেটা, এই কাজটা করার জন্য যারা সমান্তরালে আছে তাদেরকে তুল্য রোধের মাধ্যমে একটি রোধে রূপান্তর করতে হবে। আমি তোমাদেরকে ধাপে ধাপে পড়াচ্ছি একটাই কারণে, কারণ আমি এখানে তোমাকে অনেক কিছু শিখাবো। এটা সার্কিট দুনিয়া যেমন সার্কিট দেখ না কেন তোমার কোনো সমস্যা হবে না আমরা যে প্রসেসে পড়াচ্ছি। তাহলে আমি আবারও বলতেছি, তোমার কাজ কি, কোন একটা সার্কিট সলভ করতে হলে তোমাকে এমন ভাবে ক্যালকুলেশন করতে হবে যাতে করে আমার ওই সার্কিটের মধ্যে কোনো সমান্তরালে কেউ না থাকে, অর্থাৎ সবাই যাতে কিসে থাকে, শ্রেণীতে থাকে। তাহলে আমার এটাই হচ্ছে সেই আমার কাঙ্ক্ষিত সার্কিট। এই সার্কিটে সবাই কিসে আছে, শ্রেণীতে আছে। তোমার আগে কাজ হচ্ছে এই সার্কিটের যে চেহারাটা দেখে বুঝতেছো, সার্কিটের চেহারাটা যেটা আমি হোমওয়ার্ক দিছিলাম, এই চেহারাটা তোমরা একটু মুখস্থ করে রাখো।
মানে মুখস্থ করে রাখো বলতে, কারণ আমি বলবো যে এখানে এই যে এরা এভাবে ছিল, এরা এভাবে ছিল, এগুলো আমি মুখে মুখে বলবো, এখানে তো আর আঁকা থাকবে না। ওই জন্য মোটামুটি মডেলটা একটু মাথায় রাখো। মডেলটা মাথায় রাখলে দেন তাহলে আমার 1 নম্বর কাজ কি, তোমরা খাতায় নোট ডাউন করার সময় এরকম করবা, এই যে কাজ 1 তারপর হচ্ছে এখানে দিবে নিয়ম, মানে কাজ 1 করার নিয়ম। অর্থাৎ তাহলে আমি কাজ 1 মানে কি, আমার প্রত্যেকটা রোধকে কিসে রাখতে হবে, শ্রেণীতে রাখতে হবে। প্রত্যেকটা রোধকে যদি আমি শ্রেণীতে রাখি, ওই শ্রেণীতে বানানোর জন্য কি করতে হবে, যারা সমান্তরালে তাদেরকে বাদ তো আর দেওয়া যাবে না। আমরা মুখে বলি বাদ, আসলে তো বাদ দিচ্ছি না। আমি কি করতেছি, আমি ওই সমান্তরাল যদি 3টা থাকে 3টাকে একটা বানিয়ে ফেলতেছি, 2টা থাকলে 2টাকে একটা বানিয়ে ফেলতেছি, 4টা থাকলে 4টাকে একটা বানিয়ে ফেলতেছি। এর মানে এক কথা এমন ভাবে ক্যালকুলেশন করব যাতে করে কোনো সমান্তরাল না থাকে, সবাই কি থাকতে হবে, শ্রেণীতে থাকতে হবে। সেই পয়েন্টটা আমি এখানে বললাম। এবার আসো আমি দাবে দাবে ছবি তুলে রাখি, কারণ তোমাদের পরে নোট ডাউন করতে কাজে লাগবে। তাহলে এটা ছিল আমার সেই প্রথম কাজ। আচ্ছা, এরপরে তাহলে আমরা কি করব, এই যে দেখো আমাদের এখানে হচ্ছে এটার এটা কিসে আছে ভাইয়া, সমান্তরালে। তুমি চাইলেও কি এটাকে ধরে কি শ্রেণীতে রাখতে পারতেছো না, তার জন্য কি করব, তুল্য করতে হবে। এখন দেখো এটার এটা তুল্য করতে হলে তার আগে এই দুটোকে তুল্য করে একটা বানাইতে হবে না। শ্রেণী এরও শ্রেণীতে আছে, বাট থাকলেও তাকে তো আমার ডিরেক্টলি পুরো সার্কিটের সাথে শ্রেণীতে আনা যাচ্ছে না, কারণ এটা পুরো সার্কিটের মধ্যে এসে এখানে 2টা ভাগে বিভক্ত হয়ে গেছে। এই 2টা ভাগ থাকা যাবে না, তাহলে এই দুটোকে কি বানাতে হবে, একটা বানানোর জন্য কি করতে হবে, প্রথমে এই 2টাকে টার্গেট করে কয়টা বানাবো, একটা বানাবো। এই 2টাকে টার্গেট করে যদি আমি একটা বানাই, তাহলে একটু খেয়াল করে দেখো, এই 2টাকে টার্গেট করে কয়টা বানাবো, একটা। যদি আমি একটা বানাই, একটা হচ্ছে 2 ওহম আর একটা হচ্ছে 4 ওহম, দুইটা মিলে কত হবে, 6 ওহম। এটা হচ্ছে 3 নাম্বার আর 4 নাম্বার। তাহলে আমি নামগুলো কিভাবে দিচ্ছি খেয়াল করো, তোমরা তোমাদের মতো নাম দিতে পারো। আমি এভাবে দিচ্ছি, আমি নাম দিচ্ছি R23 দিচ্ছি, মানে হচ্ছে সরি 34 দিচ্ছি, মানে বুঝছো তো, 34 মানে হচ্ছে 3 নাম্বার আর 4 নাম্বার, এই দুইটাকে মিলে আমি এটা পাইছি। তাহলে একটা ছিল 2 আর একটা ছিল 4, তাহলে আমি কত পাবো, 6 পাবো। তাহলে আমি 2 আর 4 মিলে কত পেলাম, 6 ওহম পাইলাম। তাহলে আমরা বলতে পারি সার্কিটটা আমার বর্তমানে এইরকমের। ওকে, আমার সার্কিটটা বর্তমানে কিরকম, এরকম। তাহলে সার্কিটটা যদি বর্তমানে এরকম হয়, এখনো কিন্তু আমার ধাপ শেষ হয় নাই। আমি আবারও বলতেছি, এখনো কিন্তু শ্রেণীতে আসে নাই। তাহলে আমার কি করতে হবে বলতো ভাইয়া, এই যে এই দুইটা যেহেতু সমান্তরাল আছে, এই দুইটা কয়টা বানাইতে হবে, একটা। তাহলে আমাদের কাজ হচ্ছে কি, আমার এই দুইটা যেহেতু সমান্তরালে আছে, আমার এই দুইটা কয়টা বানানো, একটা বানানো। এবার দেখো আমি এই দুইটাকে একটা বানাবো, তাহলে এই দুইটাকে একটা বানালে কি, এটা হচ্ছে 6 ওহম, এটা হচ্ছে 3 ওহম। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন কিভাবে করব, এই দুইটাকে যদি আমি একটা বানাই, যেটা পাবো সেটা হচ্ছে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, নাম দিলাম R345। তাহলে আমি লিখতে পারি, এভাবে লিখতে পারি 1/R345 ইকুয়ালস টু 1/3, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 6, 1/3 প্লাস 1/6। ক্যালকুলেশন যদি তুমি করো শেষ পর্যন্ত পাবা R345, এটার যে ভ্যালুটা পাবা তোমরা, এটা হচ্ছে 2 ওহম পাবা। আমি ক্যালকুলেশন করে রাখছি আগে। তাহলে তুমি R345 এর ক্যালকুলেশন কত পাবা, 2 ওহম পাবা। যেহেতু তুমি 2 ওহম পাবা, তাহলে আমি একটা কথাই বলতে পারি, এই দুটো মিলে একটা বানিয়ে দাও। তাহলে আমি এই পুরো জিনিসটাকে মুছে এখানে কয়টা বানাই দিলাম, একটা। তাহলে এখানে যেটা বানাইলাম এটার নাম হচ্ছে R345, এর মানে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বারকে মিলে আমি এটা বানাইছি, তার মান হচ্ছে 2 ওহম। একইভাবে এবার হচ্ছে এই তিনটা কয়টা বানাবো, একটা। এগুলো হচ্ছে R678, এই তিনটাকে আমি একটা বানাবো। তাহলে তিনটাকে একটা বানাইলে তিনটার মান কিন্তু সমান। আমি শর্ট সার্কিটের 1 নাম্বার ক্লাসে বলছিলাম, তিনটা যদি একই সমমানের হয় তাহলে 3 দ্বারা ভাগ, 4টা সমমানের হলে 4 দ্বারা ভাগ সমান্তরালের ক্ষেত্রে। তাহলে আমরা বলতে পারি এটা ছিল 6 ওহম। তাহলে এটা হচ্ছে কত, আর কত আমাদের 678 ইকুয়ালস টু কত, এই 6 ডিভাইডেড বাই 3 মানে হচ্ছে কত ওহম, 2 ওহম। মানে একটা হচ্ছে কত করে, একটা হচ্ছে আমাদের 6 ওহম করেছিল। তাহলে 678 ইকুয়ালস টু আমাদের কত হয়, 2 ওহম হয়। তাহলে একটু খেয়াল করে দেখো, আমার বর্তমানে সার্কিটটা খুব সুন্দর হয়ে গেছে। আমার সার্কিট হচ্ছে এটা 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 এটা। এখন বর্তমানে আমি তাকে 4টার সমতুল্য ধরতে পারি। এই 4টা কিসে আছে, শ্রেণীতে। তাহলে আমরা বলতে পারি বর্তমানে আমাদের 4টি শ্রেণীতে, বর্তমানে 4টি কিসে আছে, শ্রেণীতে। এই বর্তমানে যখন 4টি শ্রেণীতে আছে, তখন যাই আমাদের আসল কাজ শুরু। তাহলে আমরা যে 1 নম্বর ধাপ বলছিলাম 4টা শ্রেণীতে, সেই কাজটা আমাদের সবগুলো শ্রেণীতে করতে হবে, সেই কাজটা শেষ। আমি একটু দ্রুত আগাবো, কারণ এগুলো তোমাদের আগের পড়া। তাহলে আমাদের সেই কাজটা শেষ। আমি একটু ছবি তুলে নিই।
তাহলে আমাদের এই কাজটা শেষ হয়ে গেল। এরপরে যেহেতু এটা শেষ, এবার আমাদের কি করতে হবে, এটাকে সরল বর্তনীতে রূপান্তর করতে হবে। কিসে রূপান্তর করতে হবে? সরল বর্তনীতে। কারণ সরল বর্তনীতে যদি তুমি মানে ডিরেক্টলি ওই যে একটা রোধে রূপান্তর করতে হবে, এর মানে এক কথায় তুল্য রোধ নির্ণয়। এবার কি করব, তুল্য রোধ নির্ণয় করে তুল্য রোধ নির্ণয় করে বর্তনীর প্রবাহ বের করতে হবে। বর্তনীর প্রবাহ বের করতে হবে, এর মানে বর্তনীর প্রবাহ কত সেটা আমরা বের করব তুল্য রোধের মাধ্যমে। কিসের মাধ্যমে ভাইয়া? তুল্য রোধের মাধ্যমে। ওকে, যদি তুল্য রোধের মাধ্যমে করি তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে যদি আমি তুল্য রোধ বের করি তাহলে দেখো এই 2, তারপর হচ্ছে 3, 2 এ 3 এ 5, 5 এ 2 এ 7, 7 এ 2 এ 9। এর মানে আমরা একটা কথা বলতে পারি, আর টোটাল আর টি মানে হচ্ছে আর টোটাল, তাহলে আর টোটাল মানে কত? 9 ওহম। এই 9 ওহম হচ্ছে আমার কোন রোধ? তুল্য রোধ। অর্থাৎ এই সার্কিটটাকে যদি আমি এভাবে আঁকি, জাস্ট একটা রোধ, একটা ব্যাটারি, এটার ভোল্টেজ V, এটা হচ্ছে 9 ওহম, এভাবে আঁকা যায়। তাহলে এটা হচ্ছে আমার কত? 32 ভোল্ট। তাহলে এখানে তড়িৎ প্রবাহ বের করা যাবে কিনা? যাবে। ওহমের সূত্র V IR। তাহলে যদি সেটা করা যায় আমরা সেই কাজটাই করব। আমি মুছে ফেলতেছি। তাহলে আমার টোটাল রোধ যেহেতু 9 ওহম, তো আমি ধরে নিলাম আমার এই দিক দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় ওই তড়িৎ প্রবাহকে নাম দিলাম কি? I। যদি আমি তড়িৎ প্রবাহকে নাম দিই I, তাহলে আমরা বলতে পারবো কি? আমি I বলতে পারি V/R। তাহলে আমি ক্যালকুলেশন শুরু করি। ক্যালকুলেশন হচ্ছে আমরা বলতে পারি, আমরা এখানে এই রোধটাকে এই পাশে লিখি, R345 2 ওহম। তাহলে আমি এখানে ক্যালকুলেশন করতে পারবো। তাহলে এইদিকে ক্যালকুলেশন যদি করি তাহলে খেয়াল করো I কি হবে? V/R। V 32 ওহম। আর এর মান কত আসে? 9 ওহম। 32/9 ক্যালকুলেশন যদি করো তুমি, 32/9 ক্যালকুলেশন করলে আসবে 3.55 আমি 3.56 ওহম লিখলাম। হ্যাঁ, 55 লিখলে সমস্যা নাই, যেহেতু 5 এর মধ্যে পরিবর্তন করে না কারো সেম কথা, 50-50 চান্স। তাহলে এটা হচ্ছে বর্তনীর কি? টোটাল প্রবাহ। বর্তনীর টোটাল প্রবাহ হচ্ছে 3.56। এবার আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে কি, শ্রেণীতে আমাদের প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কি থাকে? সেম থাকে। অর্থাৎ শ্রেণী সমবায়ে প্রবাহ সবসময় কেমন? সমান সমান। শ্রেণীতে যদি প্রবাহ সেম থাকে তাহলে আমরা বলতে পারবো এই দিক দিয়েও আমাদের প্রবাহ সেম, এই দিক দিয়েও প্রবাহ সেম, এই দিক দিয়েও প্রবাহ সেম, এই দিক দিয়েও প্রবাহ সেম। তাহলে যদি প্রবাহ সেম হয় তাহলে আমরা বলতে পারি, এগুলোকে নাম দিই, তাহলে আমরা বলতে পারি I যে কথা, এই যে এক নাম্বারটার মধ্যেও সেম, I1 এর মান অলরেডি আমরা পেয়ে গেছি। একইভাবে I2 এর মানও আমরা জানি। একইভাবে R345 এর মানে সবগুলো মিলে যে একটা হয়েছে সেটা আমরা জানি। তাহলে এটা হচ্ছে I345। এরপর আরেকটা হচ্ছে কি? I678 সবগুলোর মানে হচ্ছে 3.56 ওহম। তাহলে এখন আমি সবগুলোর মধ্য দিয়ে কি জানি? তড়িৎ প্রবাহ জানি। সবগুলোর মধ্য দিয়ে কি জানি? তড়িৎ প্রবাহ। তাহলে আমার কাজ কি? তুল্য রোধ নির্ণয় করে বর্তনীর প্রবাহ বের করতে হবে। তাহলে আমার বর্তনীর প্রবাহ বের করা শেষ। তাহলে আমাদের তুল্য রোধ বের করে আমি বর্তনীর প্রবাহ বের করলাম। এবং এখানে মাথায় রাখতে হবে, আচ্ছা আমি একটু লিখে দিই, এবং কনসেপ্ট হচ্ছে কি, আমার শ্রেণীতে সব রোধে প্রবাহ সেম। শ্রেণীতে সব রোধে প্রবাহ সেম। তাহলে আমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, শ্রেণী সমবায়ে সবগুলো রোধের মধ্য দিয়ে প্রবাহ কি থাকে ভাইয়া? শ্রেণীতে সবগুলো প্রবাহের মধ্য দিয়ে সবগুলোর মধ্য দিয়ে আমাদের প্রবাহ কি থাকে? সেম থাকে। যদি সবগুলোর মধ্য দিয়ে প্রবাহ সেম থাকে, সেই জিনিসটা আমি এখানে দেখাইলাম, প্রত্যেকটার মধ্য দিয়ে প্রবাহ। এগুলো কিন্তু শ্রেণীগুলা, যারা শ্রেণীতে তাদের মধ্য দিয়ে প্রবাহ। তাহলে আমরা সেই প্রবাহটা বের করলাম। যদি প্রবাহ বের করি, এবার আমার পরের কাজকে আমি কিন্তু ধাপে ধাপে করতেছি। আমার ধাপে ধাপে করলে তোমাদের মনে থাকবে ভালো। এবং ধাপে ধাপে করতে করতে আমি এটা একটা নিয়মে আবদ্ধ করে ফেলতেছি। তাহলে এটা শেষ। যখন তোমার তড়িৎ প্রবাহ বের করা শেষ, এবার আমাকে কি করতে হবে? তড়িৎ প্রবাহ যখন বের করা শেষ, এবার হচ্ছে তোমাকে প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য
বের করতে হবে। কি দিয়ে বের করব? ওহমের সূত্র দিয়ে। ওহমের সূত্র দিয়ে বের করতে হবে। তাহলে প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব ওহমের সূত্র দিয়ে কি করব? বের করব। আমাদের এই প্রত্যেকটা বলতে কি মিন করতেছে? যারা শ্রেণীতে আছে এবং ওই বিভব পার্থক্য বের করার ফর্মুলা কি? B = IR। এখানে মাথায় রাখবো, যার দুই প্রান্তের বিভব পার্থক্য বের করব তার মধ্য দিয়ে প্রবাহ, তার রোধের মান, মানে ওই রোধের মান এবং ওই রোধের মধ্য দিয়ে প্রবাহকে যদি গুণ করি তাহলে পাবো আমি ওই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য। এবার আসো তাহলে আমি এদেরকে নামকরণ করি। এক নাম্বার আসি, এই প্রথম রোধের দুই প্রান্তের যে বিভব পার্থক্য এটাকে নাম দিচ্ছি B1। এই দ্বিতীয় রোধের যে দুই প্রান্তের বিভব পার্থক্য এটাকে নাম দিচ্ছি B2। এবার এই যে আমার এই রোধের যে দুই প্রান্তের বিভব পার্থক্য এটাকে নাম দিচ্ছি B345। এটার যে দুই প্রান্তের বিভব পার্থক্য এটাকে নাম দিচ্ছি B678। তাহলে আমার এখানে টোটাল শ্রেণীতে কয়টা ছিল? 4টা। ওই 4টা ভোল্টেজ আমাকে বের করতে হবে। তাহলে আমি 4টা ভোল্টেজ বের করলে দেখো, প্রথমে B1 = I1 R1, B2 = I2 R2, এবার B345 = I345 R345। একইভাবে আমাদের B678 = I678 R678। দেখো এই প্রবাহ সবগুলোর মান কিন্তু 3.56 ইনটু প্রথমটার জন্য রোধ 2, পরেরটা 3, পরেরটা 2, পরেরটা 2। যদি তুমি ক্যালকুলেশন করো মান যেগুলো পাবো, আমি ক্যালকুলেশন করে রাখছি, মানগুলো হবে 7.12 ভোল্ট, 10.65 ভোল্ট, 10.65 ভোল্ট, তারপর হচ্ছে আমার 7.12 ভোল্ট, 7.12 ভোল্ট। এটা করার পর তুমি মনে করি না তোমার আনসার শেষ? না ভাইয়া, তোমার আনসার এখনো শেষ হয়নি, তোমার আরো কাজ বাকি আছে। আমার টোটাল রোধ আছে কয়টা? 8টা। তার মধ্যে দেখো আমি স্পেসিফিক এক নাম্বার রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ, এক নাম্বার রোধের ভোল্টেজ বের করে ফেলছি। 2 নাম্বার রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ, 2 নাম্বারের ভোল্টেজ বের করে ফেলছি। আমার এতটুকু কাজ শেষ। এবার এখানে আলটিমেটলি তুমি যে 3 4 5 বলছো, সেখানে রোধ কয়টা? 3টা। এর মানে এবার এটার কি কি জানি দেখো, এই যে 3 4 5 এই তিনটার রোধ জানি, এই তিনটার ভোল্টেজ জানি। এই তিনটার রোধ এবং ভোল্টেজ থেকে আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা করে হিসাব করতে হবে। একইভাবে এখানে এই তিনটার রোধ জানি, ভোল্টেজ জানি, এখান থেকে প্রত্যেকটা আলাদা আলাদা হিসাব করতে হবে। তাহলে একটু ভালো করে খেয়াল করি, এতটুকু শেষ, আমাদের ভোল্টেজ বের করা শেষ। যখনই তুমি ভোল্টেজ বের করলা, এবার আসো করার পর এবার এর পরের ধাপটা দেখো। এর পরের ধাপ হলো ওই প্রথম ধাপে তুমি একটা কাজ করছিলে না, যারা সমান্তরালে ছিল তাদের কয়টা বানাইছো? একটা। এই যারা সমান্তরালে ছিল তাদের মধ্যে এবার কি করতে হবে? ডিস্ট্রিবিউট করতে হবে। এবার কি করব? এবার হচ্ছে যারা সমান্তরালে ছিল তাদেরকে আবার আগের মতো চিন্তা করে তাদের মধ্যে প্রবাহ এবং বিভব পার্থক্য হিসাব করতে হবে। তাহলে কথাটা কি বললাম? অর্থাৎ এবার তোমাকে চিন্তা করতে হবে, এই যে এখানে ভাই আমি বললাম এই যে R345, এই R345 একটা আমি এমনি পাই নাই, কোত্থেকে পাইছি? ওই সিকোয়েন্সটা আমাকে আনতে হবে। ওই সিকোয়েন্সটা আইনা আমার সেখানে কি করতে হবে? লাভ দিতে হবে। লাভ দিয়ে সেগুলো বের করতে হবে। তাহলে একটু খেয়াল করে দেখি, তাহলে আমার কাজ কি? আমার প্রথমে কাজ হচ্ছে এই 345টাকে টার্গেট করা, এরপরে 6 7 8 কে টার্গেট করা। তাহলে দেখো 1 নাম্বার আর 2 নাম্বারের তড়িৎ প্রবাহ বের করা শেষ, ভোল্টেজও বের করা শেষ। কিন্তু 3 4 5 তিনটা মিলে একটা বানাইলে তার জন্য জানি, সেটা আমাকে জিজ্ঞেস করেও নাই। আমাকে জিজ্ঞেস করছে 3 নাম্বারটার মধ্যে দিয়ে কত, 4 নাম্বারটা কত, 5 নাম্বারটা কত। এই 3 4 5 তিনটাকে আমার কি করতে হবে? আলাদা করতে হবে। এবার আসো আলাদা।
তাহলে আমি আমার এই জিনিসটা আমার আর দরকার নেই। এবার আসি আমরা যে বললাম এই যে এটা আমাদের কত আর আর 3 4 5 = 2 ওহম। আসলে কি এটা এমন ছিল না ভাইয়া, এটা ছিল এরকম, এখানে ছিল R5 ছিল আমাদের 3 ওহম, আর এখানে ছিল R34 কত ছিল, R34 ছিল হচ্ছে আমাদের এই যে 6 ওহম 6 ওহম এরকম ছিল। তাহলে ভাইয়া ভালো করে চিন্তা করে দেখো, এই যে এখানে এরকম ছিল, তাহলে আমি জিনিসটাকে এভাবে চিন্তা করতে পারি, এই যে এরকম আসছিল না, এই যে এরকম আসছিল না, তো আমি এই যে দুইটা সমান্তরালে ছিল তাদেরকে আমি এভাবে চিন্তা করতে পারি। এক কথায় আমার মেইন কথা হচ্ছে এরকম যে তোমার সার্কিটে এরকম ছিল, তো এই যে এরকম ছিল, তো এই জিনিসটাকে তো আমি চাইলে এরকম আঁকতে পারি, মানে আমার সুবিধার জন্য, আমার সুবিধার্থে আমি তো চাইলে এরকম আঁকতে পারি, তাই না? হ্যাঁ, এরকম আঁকতে পারি, আমি সেইভাবে আঁকতেছি, তাহলে আমার সুবিধা হবে। একটু খেয়াল করো। এবার দেখো এর আগের ধাপ ছিল কিন্তু এটা, এবং তার আগের ধাপ ছিল এটা। দেখো এখানে R5 = 2 ওহম, R3 কত ছিল 2 ওহম, এবং R4 = 4 ওহম। এই যে এটা ছিল তার আগের ধাপ। হ্যাঁ, তাহলে আমাকে এখন এই ধাপগুলা চিন্তা করে ক্যালকুলেশন করতে হবে। তাহলে খেয়াল করো, তাহলে চিন্তা করো। তাহলে এবার তোমার কি বলছে, যারা সমান্তরালে ছিল তার মধ্যে একটা হচ্ছে 3 4 5, এটা সমান্তরালে ছিল, তাদেরকে আবার আগের মতো চিন্তা করে, তবে আগের মতো যে চিন্তা করবা এই চিন্তাটা তোমাকে ধাপে ধাপে করতে হবে। কিভাবে? ধাপে ধাপে চিন্তা করতে হবে। কেন? কারণ তুমি এখান থেকে ডাইরেক্টলি এখানে আসো নাই, তুমি এখান থেকে প্রথমে এই ধাপে আসছো, এই ধাপ থেকে তারপরে এই ধাপে আসছো। ব্যাক করার সময় সেম ভাবে ব্যাক করতে হবে। তাহলে আমরা ব্যাক করতেছি, এই ধাপ থেকে এই ধাপে ব্যাক করব, দেন এই ধাপ থেকে এই ধাপে ব্যাক করব। এবার আসো, এই ধাপ থেকে এই ধাপে যখন ব্যাক করি আমরা একটু চিন্তা করে দেখি যে আমার ভোল্টেজ কত। এখানে রোধ পেয়ে গেছি, আর এখানে ভোল্টেজ V345 = কত ছিল ভাইয়া? V345 = 7.12, তাহলে 7.12 ভোল্ট ছিল। এবার দেখো সমান্তরালে, তাহলে আমার এখানে এই জিনিসটা আমরা জেনে গেছি। এবার বলো সমান্তরালে কি সেম থাকে বলো তো? আমরা জানি সমান্তরালে, এখানে একটা কথা লিখে রাখি, সমান্তরালে দুই প্রান্তের বিভব পার্থক্য সেম থাকে, তাহলে সমান্তরালে যেহেতু বিভব পার্থক্য সেম থাকে, তাহলে বলো তো এখানকার বিভব পার্থক্য কত? 345। এখানকার বিভব পার্থক্য কত? তাও 345। তাহলে আমরা এখানে একটা কথা বলতে পারি, এই যে দেখো, তাহলে আমরা বলতে পারি B345, এটা বলা যে কথা, অর্থাৎ এটা বলা যে কথা, এই R5 এর দুই প্রান্তের ভোল্টেজ তো বলো সেম কথা, তাহলে আমি এটা বলো সেম কথা, B5 বলো সেম কথা, আবার B34 বলো সেম কথা। আমি বুঝাইতে পারছি আশা করি। এই দুই প্রান্তে, এটার দুই প্রান্তের ভোল্টেজ বলা যে কথা, এই দুইটা যেহেতু সমান্তরাল আছে, দুই প্রান্তের বিভব সেম, তাহলে আমাদের এটারও দুই প্রান্তের বিভব এটারও দুই প্রান্তের বিভব, এটা সবগুলোর মান হচ্ছে 7.12 ভোল্ট। তাহলে আমরা বলতে পারি এটার দুই প্রান্তের ভোল্টেজ 7.12, এই R5 এর দুই প্রান্তে 7.12, আর 34 এর দুই প্রান্তে 7.12। তাহলে আমরা কি বলতে পারি, আমি এই 5 নাম্বার যেটা তার দুই প্রান্তের ভোল্টেজ পেয়ে গেছি। আবার 3 নাম্বার এবং 4 নাম্বার দুইটার একসাথে ভোল্টেজ পাইছি। এবার আসো, তাহলে আমি কি জানি না, তাদের মধ্যে প্রবাহ জানি না। তাহলে আমরা বলতে পারি এই যে আমার প্রবাহ, এই দিক দিয়ে প্রবাহ হচ্ছে I5 এবং এই দিক দিয়ে প্রবাহ হচ্ছে I34। তাহলে প্রবাহ হচ্ছে একটা হচ্ছে I5 আর একটা হচ্ছে I34। তো আমাকে সেই প্রবাহগুলো কি করতে হবে? বের করতে হবে। তাহলে সমান্তরালের দুই প্রান্তের বিভব কি থাকে? সেম থাকে। তাহলে আমরা এই জিনিসটা আমাদের সমান্তরালের দুই প্রান্তের বিভব সেম ধরে নিয়ে আমরা কাজগুলো করছি।
এবার আসো পরের ধাপ, ডিরেক্টলি ক্যালকুলেশনে চলে যাই। তাহলে ডিরেক্টলি যদি ক্যালকুলেশনে যাই, এবার আসো আমাদের আসল কাহিনী, মানে কিভাবে আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো প্রথমত আসো, তাহলে আমি এখান থেকে বলতে পারি, তাহলে বলো তো এই R5 যে রোডটা, তার তুমি কি কি জানো? তার রোধের মান জানো তুমি 2 ভোল্ট, আবার তার দুই প্রান্তের বিভব কত জানো 7.12, তাহলে তড়িৎ প্রবাহ বের করা যাবে না? অবশ্যই যাবে। তাহলে আমরা বলতে পারি I5 আমরা বলতে পারি I কি B/R, B5 ডিভাইডেড বাই R5। এবার দেখো তাহলে আমি I5 বলতে পারবো B5 এর মান কত 7.12। এবার বলো R5 এর মান কত 2 ওহম, তাহলে 7.12 ডিভাইড বাই 2, 7.12 ডিভাইড বাই 2 ক্যালকুলেশন করলে কত আসে? B5 সরি R5 টা 3 ওহম ছিল, R5 টা 3 ওহম ছিল। আমার ক্যালকুলেশন আমি এখানে লেখার সময় ভুল লিখছি, R5 টা 3 ওহম ছিল, না মিলবে না। তাহলে আমাদের 3 ওহম যেটা ছিল আমরা সেটা লিখলাম 3 ওহম ছিল, তাহলে আমরা ডিভাইডেড বাই 3 ক্যালকুলেশন করলে आंसरটা আসবে 2.37 অ্যাম্পিয়ার। এর মানে I5 এর মান হচ্ছে এত অ্যাম্পিয়ার। একই ভাবে তুমি কি বের করতে পারবা? I34 বের করতে পারবা। I34 হচ্ছে B34 ডিভাইডেড বাই R34। এবার দেখো তোমার B34 এর মান কত 7.12, R34 এর মান কত 6, 7.12 ডিভাইড বাই 6 ক্যালকুলেশন করলে আসে 1.19 অ্যাম্পিয়ার, এত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ। আবার তুমি চাইলে এই যে এটা বের করছো না I34, এটাকে আমি একটু অন্যভাবে বের করি, অন্যভাবে বের করতে পারি। সেটা হচ্ছে কি, দেখো তোমার I5 যেটা আসলো সেটা কিন্তু দুই ভাবে বিভক্ত হয়ে আমাদের I যেটা আসলো, হ্যাঁ যেটাকে আমরা I হিসেবে চিনি, এই জিনিসটা কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে একটা হচ্ছে I5 আর একটা I34। তাহলে আমি একটা যেহেতু বের করছি, এই যে আমাদের মেইন কথা হচ্ছে এই যে আমার আইটা, এই আইটা আইসা একটা হলো I5 আর একটা হচ্ছে I34। তো আমি যেহেতু I5 টা জানছি, তাহলে আমি I থেকে I5 টা বিয়োগ দিলে I34 পেয়ে যাব। অর্থাৎ আমরা বলতে পারি I34 হচ্ছে I মাইনাস I5। এটা করলেও হবে, মানে অনেকে আমার এভাবেও করে, এটা হচ্ছে আমার কি বিকল্প। এটা তোমাদের ইচ্ছা, তোমার যেভাবে ইচ্ছে ভালো লাগে তুমি ওইভাবে করবা। এটা গেল বিকল্প, তুমি চাইলে এভাবে করতে পারো। আমার কাজ হচ্ছে দেখো 5 নাম্বারের দুই প্রান্তের ভোল্টেজ আমার জানা শেষ। আমি আগে জানছিলাম কত কত, দেখো আমি এখানে লিখে রাখি 1 2 3 4 5 6 7 8। এক নাম্বারের দুই প্রান্ত এক নাম্বার জানা শেষ, দুই নাম্বার জানা শেষ, 3 4 5 এ আমি ঢুকছি। এই 3 4 5 এর মধ্যে 5 নাম্বারের দুই প্রান্তের ভোল্টেজ আমি জানি, 5 নাম্বারের প্রবাহ আমি জানি, তাহলে আমার 5 নাম্বারও কি শেষ। বাকি আছে কত 3 নাম্বার 4 নাম্বার। এবার দেখো 3 নাম্বার 4 নাম্বার যদি তুমি চিন্তা করো, এই 3 নাম্বার 4 নাম্বার হচ্ছে এটাই কিন্তু যাইয়া আমার এরকম ছিল, এটা আসলে এরকম ছিল। তাহলে এর মানে হচ্ছে এই দুইটা কিসে আছে শ্রেণীতে কি সেম থাকে? প্রবাহ সেম থাকে। শ্রেণীতে যদি প্রবাহ সেম থাকে, এখানে প্রবাহ কত ছিল 1.19 অ্যাম্পিয়ার, তাহলে এখানে যদি প্রবাহ 1.19 অ্যাম্পিয়ার থাকে নিশ্চয়ই আমার এখানেও সেম এখানেও সেম। তাহলে আমরা একটা কথা বলতে পারি, শ্রেণীতে কি সেম ভাইয়া? শ্রেণীতে প্রবাহ সেম। তাহলে আমরা বলতে পারি I34 যে কথা, I3 ও সেম কথা, I4 ও সেম কথা, মানটা হচ্ছে 1.19 অ্যাম্পিয়ার। তাহলে আমি I পেয়ে গেছি। এবার বলো এই 3 নাম্বারের তুমি কি জানো? রোধ জানো, 4 নাম্বারের রোধ জানো, 3 নাম্বারের প্রবাহ জানো, 4 নাম্বারের প্রবাহ জানো, ভোল্টেজ বের করা যাবে কিনা? জি ভাইয়া যাবে। তাহলে আমরা বলতে পারি কি ভোল্টেজ V3 কত I3 R3 এবং V4 I4 R4। এবার I3 এর মান 1.19, R3 এর মান হচ্ছে 2, আর এখানে I4 এর মান হচ্ছে সেম 1.19, R4 এর মান হচ্ছে 4। ক্যালকুলেশন করলে তুমি পাবা হচ্ছে 2.37 ভোল্ট, আর এখানে পাবা হচ্ছে 4.75 ভোল্ট। আবার তুমি একটা বের করে টোটাল ভোল্টেজ থেকে বিয়োগ করলে হবে, সেটা তোমরাও জানো, ভালো করে জানো। তাহলে আমরা এখন বলতে পারি এখান থেকে 3 নাম্বারের প্রবাহ জানি, 3 নাম্বারের ভোল্টেজ জানি, তাহলে 3 এবং 4 শেষ। এবার বাকি আছে কত 6 7 8। তাহলে আমাদের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার শেষ। এবার হচ্ছে আমার কাজ কি 6 7 8 এর কাজ। ওকে, তাহলে চিন্তা করে দেখো, এবার আমরা 6 7 8 করব। আমি একটু এটা ছবি তুলে নিই। এবার আসি
6 7 8 করব। তাহলে ওই আবার আগের মতো সেম থিওরিটা, এই 6 7 8টা আগে কেমন ছিল সেটা তোমাকে জানতে হবে। এবার আসো 6 7 8 এ যদি তুমি যাও, হ্যাঁ 6 7 8 এ যদি তুমি যাও, এটা এরকম ছিল যে আমরা দেখতেছি এরকম, আর 6 7 8 2 ওহম, এটা আসলে ছিল হচ্ছে এরকম, একটা দুইটা তিনটা প্রত্যেকটা 6 ওহম করে, আর 6 6 ওহম, আর 7 হচ্ছে 6 ওহম, আর 8 হচ্ছে 6 ওহম। এবার তুমি চিন্তা করে দেখো, এই যে দুই প্রান্তের ভোল্টেজ কিন্তু সবার জন্য সেম, এবং সেই ভোল্টেজটা কত 7.12। তাহলে আমি বলতে পারি এই দুই প্রান্তের ভোল্টেজ B6 7 8 যদি 7.12 হয়, তাহলে তারা যেহেতু সমান্তরালে প্রত্যেকটা দুই প্রান্তের ভোল্টেজ কেমন সমান, এর মানে আমরা বলতে পারি B6 7 8 যে কথা, B6 ও সেম কথা, B7 ও সেম কথা, B8 ও সেম কথা, মান হচ্ছে 7.12। তাহলে আমি 6 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার তিনটার ভোল্টেজ জেনে গেছি। এবার জানতে হবে কি তড়িৎ প্রবাহ। অনেকে যে কাজটা করবে, ওই যে ভাইয়া আমাদের I সমান হচ্ছে B/R, তাহলে আমাদের I6 সমান B6/R6, এভাবে চিন্তা করবা। আমার এভাবে চিন্তা করার দরকার নাই তো, এরা তিনটা সমান সমান না, এই তিনটা রোধের মান কেমন সমান। তাহলে আমার টোটাল প্রবাহ কত ছিল, টোটাল প্রবাহ ছিল I। এই আইটা কিন্তু আসলে সমান সমান কয় ভাগে ভাগ হবে, 3 ভাগে ভাগ হবে। 3 ভাগে ভাগ হলে একটা হচ্ছে I6, আরেকটা হচ্ছে I7, আরেকটা হচ্ছে I8, এবং এই তিনটা কেমন সমান সমান, এই তিনটা কেমন সমান। তো তিনটা যদি সমান, এক কথা আমি আইটাকে 3 ভাগে ভাগ করে দিলে তো হয়ে যাচ্ছে, হ্যাঁ অবশ্যই হয়ে যাচ্ছে। তাহলে I6 এর মান যা, I7 এর মানতা, I8 এর মানতা, এটা হচ্ছে I এর কয় ভাগের এক ভাগ, 3 ভাগের এক ভাগ। I ছিল কত, I ছিল হচ্ছে 3.56 ডিভাইডেড বাই আমাদের যেহেতু সরি ওহম না, এটা অ্যাম্পিয়ার, এটা অ্যাম্পিয়ার, আমি ওহম কেন লিখছি, এটা অ্যাম্পিয়ার। তাহলে যেহেতু 3.56 তাকে আমরা 3 দ্বারা ভাগ করলে, 3 দ্বারা ভাগ করলে আমরা 1.19 পাবো। এই 1.19 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আমার आंसर। তাহলে ফাইনালি তোমাদের দেখো প্রত্যেকটা রোধের দুই প্রান্তের ভোল্টেজ এবং তড়িৎ প্রবাহ বের করা শেষ। যদি এটা তোমরা 9 10 এ পড়ার কথা, আমার করা যাওয়ার কথা না, তাও করা দিচ্ছে একটাই কারণ হচ্ছে তোমরা অনেকে তাও 9 10 এর কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে ভুল করে ফেলো। আর এই ধাপগুলা, আমি যে ধাপগুলা বলছি এই ধাপগুলো